আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি। ভয়াবহ বন্যায় বিপর্যয়ের মুখে সুনামগঞ্জ ও সিলেট। সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সুনামগঞ্জ জেলা। পানিতে ডুবে আছে জেলা শহর সহ সবকটি উপজেলা। বন্ধ আছে বিদ্যুৎ সংযোগ। জীবন বাঁচাতেই নিরাপদ আশ্রয়ে ছুটছেন মানুষ, কিন্তু নৌকার অভাবে নিরাপদ স্থানে যেতে পারছেন না তারা। চলছে খাবার ও বিশুদ্ধ পানির জন্য হাহাকার। সিলেটের বেশিরভাগ সড়ক মহাসড়ক ডুবে যাওয়ায় বিভিন্ন এলাকার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সিলেট ও শহর ও বিভিন্ন উপজেলার বাড়িঘর কোমর থেকে গলা সমান পানিতে ডুবে আছে। অনেক স্থানে খুঁটি তলিয়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে সিলেটেরই প্রায় 2 লাখ গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় আছেন। দুর্গত মানুষদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী ও নৌবাহিনী। এদিকে কুড়িগ্রাম, লালমনিরহাট, নেত্রকোনা, সিরাজগঞ্জ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় নদ নদীর পানি বেড়ে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। সিরাজগঞ্জে তীব্র ভাঙনে দিশেহারা অবস্থায় আছেন মানুষ। আমাদের ত্রাণ কিছু করে আমরা বুঝবে আমরা প্রচুর পরিমাণ ত্রাণের দরকার। খাওয়া দাওয়া খুব অসুবিধা, আর এই থাকা মেলা ধরেন যে বাড়িতে তো ঠাই পাওয়া যায় না। বন্যার কারণে পানি আসছে, বাড়ির পানি উঠছে, এখন ইনকাম বন্ধ, আমাদের সব দিক দিয়ে অসুবিধা। রাস্তাঘাট সব তলে গেছে, গরু বাছুর নিয়ে অনেক কষ্টে আছি। পানি বাড়তেছে আর আমরা বাড়িতে থাকতে পারছি না, রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে গেছে। দর্শক, সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যার খবর সংগ্রহে কাজ করছেন সহকর্মী খান আলামিন। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আলামিন, সিলেটে বন্যার সার্বিক পরিস্থিতি কি পরিমাণ মানুষ এখন পানিবন্দী রয়েছেন এবং আশ্রয়স্থলের ব্যবস্থা কি রকম দেখছেন? এক কথা যদি বলতো, সিলেট জেলার যে বিভিন্ন উপজেলাগুলো রয়েছে সব জেলা মিলিয়ে প্রায় 10 লক্ষ মানুষ পানিবন্দী রয়েছেন এবং এর মাঝে কেউ হয়তো তার ঘরের ভেতরে পানি ঢুকেছে, কারো হয়তো ঘরের ভেতরে গলা পানি পর্যন্ত উঠেছে, আবার কারো ঘরের যেই চাল রয়েছে চাল পর্যন্ত পানি উঠে গেছে। তো আমরা এখন শহরে আছি, শহরের অবস্থাটাও একই রকম। বিভিন্ন যে প্রধান প্রধান সড়কগুলো রয়েছে শহরের, প্রতিটি শহরেই পানি উঠে গেছে এবং দেখা যাচ্ছে যে হাঁটু পানি থেকে কোমর পানি কিংবা গলা পানি পর্যন্ত আমরা বিভিন্ন জায়গার উঠেছে বলে আমরা খবর পেয়েছি। এই অবস্থার মধ্যে আসলে নগর জীবন কিংবা গ্রামীণ জীবন পুরোটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। মানুষের কাছে সুপেয় পানি কিংবা তাদের যেই নিত্য প্রয়োজনীয় খাবার সেগুলো পৌঁছে দেওয়াটি বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে গেছে স্থানীয় যে প্রশাসন রয়েছে সেই প্রশাসনের কাছে। আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত এই সিলেট এবং সুনামগঞ্জ এই দুটি জেলার জন্য সেনাবাহিনী মাঠে কাজ করছে। যারা পানিবন্দী হয়ে রয়েছেন তাদেরকে উদ্ধার করার জন্য তারা কাজ করছেন, পাশাপাশি তাদের কাছে যারা পানিবন্দী রয়েছেন তাদের কাছে সুপেয় পানি এবং শুকনো খাবার পৌঁছে দেওয়ার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে যে সবার কাছে এখন পর্যন্ত সেই সহযোগিতা কিংবা সহায়তা পৌঁছানো অনেকটাই কষ্টসাধ্য হয়ে পড়েছে। এর কারণ হচ্ছে যে যেহেতু পানি যে বাহনগুলো রয়েছে, নৌকা কিংবা অন্যান্য যে বাহনগুলো রয়েছে সেই বাহনগুলোর এখানে স্বল্পতা রয়েছে, যার কারণে আসলে সব পানিবন্দী মানুষকে উদ্ধার করা কিংবা তাদের কাছে খাদ্য পানি এগুলো পৌঁছে দেওয়া অনেকটাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা গতকালকে যেটি জেনেছিলাম যে এই কুমারগাঁও যে বিদ্যুৎ উপকেন্দ্র রয়েছে সেই বিদ্যুৎ উপকেন্দ্রটি অনেকটাই ঝুঁকির মধ্যে রয়েছে। এর একটি অংশ এরই মধ্যে অকেজো হওয়ার ফলে সুনামগঞ্জ পুরো জেলাটি কিন্তু ব্ল্যাক আউট হয়ে গেছে এক কথায় বলা যায়, এবং বাকি অংশটি যদি একটু ডুবে যায় তাহলে সেক্ষেত্রে পুরো স্টেশনটি বন্ধ করে দিতে হবে, যার কারণে সিলেটের পুরো জেলাটি বিদ্যুৎ শূন্য হয়ে যাবে সেটি আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে কিন্তু সিলেটের বেশ কয়েকটি উপজেলায় বিদ্যুৎ সংযোগ এরই মধ্যে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে পরিস্থিতি খারাপ বিবেচনা করে। তো যদি কোনো কারণে পানি আরেকটু বেড়ে যায় এবং সেই পানি যদি কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে ঢুকে তাহলে পুরো স্টেশনটি বন্ধ হয়ে যাবে এবং পুরো সিলেট অঞ্চল বলা যায় যে একেবারে ব্ল্যাক আউট হয়ে যাবে। তখন কিন্তু আরেক ধরনের মানবেতর পরিবেশ পরিস্থিতি তৈরি হবে, কারণ তখন কোনো ধরনের যোগাযোগ করাটাই কিন্তু সবচেয়ে বেশি কঠিন হয়ে যাবে। সেই জন্য আসলে সবারই একটা প্রত্যাশা যে অন্তত বিদ্যুৎ স্টেশনটি যেন চালু রাখা যায়, এবং সেজন্য স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন এবং সেনাবাহিনী একযোগে সেটিকে সুরক্ষা দেওয়ার কাজ গতকালকে করেছে এবং আজকেও তারা পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছে যাতে কোনোভাবেই এই স্টেশনের ভেতরে পানি না ঢোকে। তানি আলামিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী খান আলামিন।
চট্টগ্রামে পাহাড় ধসে আলাদা ঘটনায় 4 জনের প্রাণহানি ঘটেছে। গতরাতে নগরীর আকবর শাহ এলাকার বরিশাল ঘোনা এবং লেক সিটি বিজয়নগরে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, রাতে বরিশাল ঘোনা এলাকায় পাহাড় ধস হলে 5 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস। সেখানে শাহিনুর আক্তার ও মাইনুল আক্তার নামের 2 জনের মৃত্যু হয়। অপরদিকে লেক সিটি বিজয়নগর এলাকায় পাহাড় ধস হয়। ঘটনাস্থলে লিটন ও ইমন নামের 2 জন মারা যান। বৃষ্টিপাত অব্যাহত থাকায় পাহাড় ধসের ঝুঁকি বাড়ছে। গত 24 ঘন্টায় চট্টগ্রামে 48.8 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এদিকে রাঙামাটিতে পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে মাইকিং করছে প্রশাসন। এই যে কর্নার ছিল, এখানে ছিল যে মনে করেন মা ছিল, ছিল মনে করেন যে তারা ওই ছেলেদেরকে বাঁচিয়ে রাখছে। আর মনে করেন মাটা মনে করেন মারা গেল। প্রশাসনের পক্ষ থেকে, জেলা প্রশাসকের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে, তারপরে ওনারা সরেন নাই। জনগণ আইসা পর্যন্ত বলছে না ওনারা সরেন নাই। ওরা গরিব মানুষ যাবে কোথায়, এদের মূল ঠিকানা তো নাই। দর্শক, চট্টগ্রামের আকবর শাহ এলাকায় আছেন সহকর্মী সাইফুল মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাইফুল, হতাহতের ঘটনার পর ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদেরকে সরিয়ে নেওয়ার বিষয়ে প্রশাসনের উদ্যোগ দেখেছেন কিনা? তানি, আসলে আপনি যেমনটি বলেছিলেন, আসলে সেরকম কোনো প্রশাসনের পক্ষ থেকে আসলে সেরকম কোনো তৎপরতা দেখা যায়নি এখনো পর্যন্ত। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি তার ডান পাশে আসলে বরিশাল গোনা এবং তার ঠিক বাম পাশে লেক সিটি। আমি ঠিক দুইটা যে জায়গাটিতে ঘটনা ঘটেছে তার মাঝখানে দাঁড়িয়ে আছি। আসলে এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আসলে যারা এখনো পাহাড়ের পাদদেশে আছে তাদেরকে সরানোর জন্য সেরকম কোনো তৎপরতা আমরা দেখিনি। এখানে কিছুক্ষণ আগে এটি সিটি কর্পোরেশন 9 নং ওয়ার্ডের কাউন্সিলর এসে উনি আমাদের চেষ্টা করেছেন, ওনারা কিন্তু সরেনি। গতকাল রাত 2:30 মিনিট ওনারা কিন্তু সরেনি। গতকাল রাত 2:30 মিনিট থেকে 3টার মধ্যে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই কিন্তু আসলে প্রশাসন নড়েচড়ে বসে, কিন্তু এর আগ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের তৎপরতা দেখা যায়নি। আমরা এখানে অনেকের সাথে কথা বলেছিলাম, ওরা আমাদেরকে অভিযোগ করে বলেছিল এখানে কিন্তু আসলে সরকারি পাহাড়গুলো কেটেই কিন্তু আসলে এখানে স্বল্প আয়ের নিম্নায়ের মানুষেরা কিন্তু টাকার বিনিময়ে এখানে কিন্তু দখলসত্ত্ব কিনে নিয়েছেন। কোনোভাবেই কিন্তু আসলে প্রশাসনের পক্ষ থেকে বারবার যদিও বলা হচ্ছে সরার জন্য, কিন্তু আসলে এলাকার লোকজন বললো আসলে এটা প্রশাসনের পক্ষ থেকে এখানে কেউ আসে নাই। এখানে না আসার কারণে কিন্তু আসলে এখনো পর্যন্ত এই 9 নং ওয়ার্ডে কিন্তু 50,000 ঝুঁকিপূর্ণ ঘর রয়েছে। কাউন্সিলর সাহেব কিছুক্ষণ আগে আমাদেরকে এই তথ্যটি দিয়েছেন। উনি বলেছেন ওনারা সরার জন্য বলেছেন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, কিন্তু এখানে যারা বসতি স্থাপন করেছে তারা কিন্তু কোনোভাবে যাচ্ছে না। আপনারা দেখতেই পাচ্ছেন এই পাহাড়ের নিচেই কিন্তু আসলে বেশ কিছু বসতি রয়েছে। বৃষ্টি পড়লে কিন্তু এই পাহাড়টি যে কোনো সময় ধসে পড়বে এবং এখানকার লোকজন কিন্তু কিছুক্ষণ আগে কয়েকজন সরেছেন, কিন্তু আর অনেকে কিন্তু সরার চেষ্টা করতেছেন না। তারা আমাদেরকে জানিয়েছেন তারা এই মুহূর্তে যাবে কোথায়, যেহেতু প্রশাসনের পক্ষ থেকে আসার আগে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি, যার কারণে তারা রয়ে গেছেন এবং এই মুহূর্তে তারা কোথায় যাবেন সেটা কিন্তু বুঝতে পারতেছেন না। তানি, এই ছিল চট্টগ্রাম থেকে পাহাড় ধসের সর্বশেষ সংবাদ আমার কাছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল মাহমুদ। জানাচ্ছি পরের সংবাদ। দখল ও দূষণমুক্ত করার 1 মাস না যেতেই আবারও ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে রাজধানীর শ্যামপুর খাল। কাগজে কলমে 100 ফুট প্রশস্ত হলেও বর্তমানে 20 ফুটেও পানির প্রবাহ নেই। আবর্জনা, ময়লা আর পলিথিনের স্তূপ জমে বন্ধ হয়ে গেছে প্রবাহ। বর্ষায় ডুবে থাকে পুরো এলাকা। রাজধানীর খালের চিত্র নিয়ে সুমনদের ছবিতে সাকিবুর রহমানের ধারাবাহিকে আজ দেখুন প্রথম পর্ব। দেখে বোঝার উপায় নেই এটি একটি খাল। প্রথম দেখায় ময়লার ভাগাড় বলে ভুল হতে পারে। কাগজে কলমে 100 ফুট প্রশস্ত হলেও বর্তমানে 20 ফুটেও পানির প্রবাহ নেই। শনির আকড়া, মিরাজনগর আর দনিয়ার একাংশ জুড়ে শ্যামপুর খালের অবস্থান। ময়লা আর পলিথিনের স্তূপ জমে কোথাও একেবারে সরু হয়ে গেছে। মাত্র 1 মাস আগে পরিষ্কার করা হলেও ময়লা জমে আবারও পুরনো চেহারায় খালটি। একটু বৃষ্টিতেই ডুবে যায় এলাকা। খালের অবস্থা খুব খারাপ ছিল। এখানে যদি মানুষ হাঁটতে পারতো, এতটা জাম ছিল। যখনই বৃষ্টি হয় তখন এই পাটা পুরাটা ডুবে যায়। অধিক পরিমাণ বৃষ্টি হয় তাহলে আমাদের এই যে নিম্ন এলাকাটা আছে এটা বিভিন্ন বাসাবাড়িতে আপনি যাতায়াত করতে আমাদের খুব সমস্যা হয়। কর্তৃপক্ষ দখলমুক্ত করে পরিষ্কার করলেও খালটি আগের চেহারায় ফেরায় দায় নিজেদের কাঁধেই নিলেন এলাকাবাসী। আমাদের মতো মানুষ এখানে ময়লা ফেলায়, আবর্জনা ফেলায় আবার খালটা বইরা ফেলায়, কিন্তু আবার আমাদের কষ্ট হয়। কিছু বৃষ্টি হইলে আবার রাস্তায় পানি উঠে যায়। খাল পরিষ্কার করে কিছুদিন পর পর আবার ময়লা ফেলায়। ওই যে ময়লাটি সব ওই দিকেতেই এক জায়গায় জমে রাস্তা বড় হয়ে জায়গা। স্থানীয় কাউন্সিলর স্বীকার করেন খালের জায়গা দখলমুক্ত করা চ্যালেঞ্জের কাজ।
তবে বর্ষায় জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য সুয়ারেজ লাইন নির্মাণের কাজ চলছে। আগামী ডিসেম্বরে যার সুফল আশা করেন এই কাউন্সিলর। এই অবৈধ উচ্ছেদ অভিযানে প্রায় 2 কিলোমিটার জায়গা, দুই পাশে যেই 3 তলা 4 তলা 5 তলা বাড়িঘর ছিল সেগুলি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খাল আমরা 26 ফিট প্রশস্ত করেছি। আঞ্চলিক প্রকৌশলীর দাবি, সুয়ারেজ লাইনের পানি খালে নামলে জলাবদ্ধতা থাকবে না। শ্যামপুর খালটির সবচেয়ে বড় সমস্যা ছিল যে এটার সাথে ড্রেনেজ লাইনগুলো যেখানে ছিল সেগুলো সচল ছিল না। সেগুলি আমরা যেখানে বাধার সৃষ্টি হয়েছিল সেগুলি খনন করে আমরা সচল করে দিয়েছি এবং যেখানে মেরামত করা দরকার সেখানে মেরামত করেছি এবং পানির প্রবাহ যেখানে বন্ধ ছিল সেই প্রবাহটি আমরা সচল করার চেষ্টা করেছি। সব বাধা দূর করে খালগুলোকে আগের অবস্থায় ফেরানোর দাবি এলাকাবাসীর। শাকিবুর রহমান, RTV, ঢাকা। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে রাত 8টার পর সারা দেশে দোকান, শপিং মল, মার্কেট, বিপণী বিতান, কাঁচা বাজার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এই নির্দেশনার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ আহসান কিবরিয়া সিদ্দিকের সই করা চিঠিতে বলা হয়, বিশ্বব্যাপী জ্বালানির অব্যাহত মূল্য বৃদ্ধির কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা দেয়া সই করা চিঠিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর সহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। খরস্রোতা পদ্মার বুকে স্বপ্নের সেতু এখন উদ্বোধনের অপেক্ষায়। এর ফলে ভাগ্যের চাকা ঘুরে যাবে দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায়। মাছের জেলাখ্যাত বাগেরহাটে বাড়বে ব্যবসা বাণিজ্য, সেই সঙ্গে আর্থিকভাবে সচ্ছল হবেন এলাকাবাসী। এছাড়াও ব্যবসা বাণিজ্যে প্রসার ঘটবে ঢাকা, গোপালগঞ্জেও। সেতু উদ্বোধনের মধ্য দিয়ে 2 জেলার মধ্যে কমবে দূরত্ব। প্রতিনিধিদের তথ্যচিত্রে শেফাউল করিমের রিপোর্টে বিস্তারিত। পদ্মা সেতু দেশের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের সঙ্গে সঙ্গে কৃষি, শিল্প, স্বাস্থ্য, শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন ঘটাবে। তবে বেশি সুবিধা পাবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার প্রায় 6 কোটি মানুষ। সেতু চালু হলে আমূল পরিবর্তন আসবে দেশের দক্ষিণ অঞ্চলের উপকূলবর্তী মাছের জেলা হিসেবে খ্যাত বাগেরহাটের। কৃষির পাশাপাশি মাছ চাষে আমূল পরিবর্তন ঘটবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। আমাদের এইখান থেকে অনেক মাছ ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে যায়, কিন্তু আগে যাওয়ার সময় পদ্মা পাড়ে ফেরির জন্য অনেক দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকা লাগতো। পদ্মা সেতু আমাদের বাগেরহাট জেলার মৎস্য চাষীদের জন্য একটা বড় সুফল বা আশীর্বাদ বয়ে আনবে। বাগেরহাট থেকে ঢাকার দূরত্ব বর্তমানে যে 6 ঘন্টায় আমরা 7 ঘন্টার মধ্যে সময় লাগে, পদ্মা সেতুর কারণে তা 4 ঘন্টায় নেমে আসবে। সেতুর সুফল পর্বে থমকে যাওয়া গোপালগঞ্জের উন্নয়নেও জেলায় তৈরি হবে নতুন নতুন শিল্প কলকারখানা, দূর হবে বেকারত্ব। এছাড়া সড়কে থাকবে না কোনো ভোগান্তি, নির্বিঘ্নে ঢাকায় পাড়ি জমাবে এই জেলার মানুষ। তাই পদ্মা সেতুর উদ্বোধনে খুশি এলাকাবাসী। দক্ষিণবঙ্গের মানুষের বহুদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে, যার মাধ্যমে আমরা দক্ষিণবঙ্গের মানুষের বেকারত্ব দূরীকরণ সমস্যার সমাধান হবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা এবং তার সাহসী পদক্ষেপের জন্য ধন্যবাদ জানাচ্ছি। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে এই দীর্ঘদিনের অবহেলিত এই দক্ষিণ বাংলায় একটা শিল্প বিপ্লবের ব্যবস্থা হচ্ছে। অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন দক্ষিণাঞ্চলবাসী। শেফাউল করিম, RTV। সাতক্ষীরা খুলনা মহাসড়কের বিনের পোতায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় 2 জন নিহত হয়েছেন। গেল শুক্রবার বিনের পোতা বিসিক অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বজলুর রহমান ও আব্দুল সালাম। পুলিশ জানায়, ব্যক্তিগত কাজ শেষে পাটকেল ঘাটা থেকে মোটরসাইকেল যোগে সাতক্ষীরা ফেরার পথে বিনের পোতায় পৌঁছলে পেছন থেকে একটি অ্যাম্বুলেন্স ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা 2 জনই ছিটকে রাস্তায় পড়ে আহত হন। পরে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে বজলুর রহমান ও চিকিৎসাধীন অবস্থায় হাফিজুর রহমানের মৃত্যু হয়। ছোটবেলা থেকেই কুকুর সহ বিভিন্ন পোষা প্রাণীর প্রতি ভালোবাসা ছিল তার। ফলে শখের সেই নেশা এখন পেশা হিসেবে রূপ নেবে, এটি তিনি কোনোদিনও ভাবেননি। বলছিলাম, কিশোরগঞ্জের ভৈরবে কুকুরের খামার করে সবাইকে অবাক করে দেয়া অস্ট্রেলিয়া থেকে বিজনেস ম্যানেজমেন্ট স্নাতকোত্তর করা যুবক ফোসাহাত রাব্বি সজলের কথা। আজ তিনি একজন সফল খামারি। ভৈরব থেকে মোহাম্মদ আলামিন টিটুর তথ্যচিত্রে বিস্তারিত শাহাবুদ্দিন শিহাবের রিপোর্টে। ভৈরব শহরের চণ্ডীবের কামাল সরকার বাড়ির ছেলে
খোশাহাদ রাব্বি সজলের আইকনিক বাংলা এগ্রো ফার্ম। সেখানে গড়ে তুলেছেন কুকুরের খামার। সেই খামারে বর্তমানে 15 থেকে 20 প্রজাতির কুকুর লালন পালন করা হচ্ছে। দেশব্যাপী এর ব্যাপক চাহিদা থাকায় কুকুরের খামার করে তিনি বেশ লাভবান। 2018 সালে তিনি অস্ট্রেলিয়া থেকে উচ্চতর ডিগ্রি শেষ করে দেশে ফিরে আসেন। তখন চাকুরির পেছনে না ছুটে প্রথমে 3টি কুকুর দিয়ে ঢাকার গুলশানের বাসায় প্রথমে খামার গড়ে তোলেন। সেই খামারের উৎপাদন বৃদ্ধি পেতে থাকলে তিনি খামারটি গ্রামের বাড়ি ভৈরবে স্থানান্তর করেন। কুকুরের ফ্রেন্ডলি, তাদের সাথে মিশতে পারলে তারা কোনো কামড় দেয় না। সজলের খামার দেখে আমাদের গ্রামে অনেকেই খামার করার উদ্যোগ নিতেছে। তার খামারে বর্তমানে প্রতি বছর 20 থেকে 25টি কুকুর উৎপাদিত হচ্ছে। এসব কুকুর অফলাইন ও অনলাইনে বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। প্রতিটি কুকুর প্রজাতি ভেদে 20,000 থেকে 2 লাখ টাকায় বিক্রি হয়। খামারে দেশি সরাইল, জার্মান শেফার্ড, ডোবারম্যান, সাইবেরিয়ান হুস্কি, ফ্রেঞ্চ মাস্টিফ, ব্রিটিশ বুলডগ ইত্যাদি প্রজাতির কুকুর উৎপাদিত হচ্ছে। পশু পাখির প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসা। আমার কুকুর বাহিনীর মধ্যে দেশি বিদেশি সব ধরনের কুকুর আছে। প্রায় 13-14টা প্রজাতির কুকুর এখন আমি পালন করছি। খামারে দেশি বিদেশি জাতের গরু এবং ছাগলও লালন পালন করা হয়। গরুর ফার্ম, এটার পাশাপাশি উনি একটি কুকুরের ফার্ম গড়ে তুলেছেন, যেটি একটি ব্যতিক্রম ধরনের। আমাদের দপ্তর থেকে সার্বিকভাবে ওনাকে সেবা প্রদান করছি। কেউ যদি এমন খামার করতে চান তাহলে উপজেলা প্রাণী সম্পদ অফিস সব ধরনের পরামর্শ ও সহযোগিতা করবেন বলে জানান এই কর্মকর্তা। শাহাবুদ্দিন শিহাব, RTV। সকালের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।